আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে গ্রেফতার সাবেক সহকারী পুলিশ সুপারকে ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপনকে ঘিরে আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আবুল বাশারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার নিয়ে আজ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় একজনকে মারধরের জেরে বিরোধ তৈরি হলে তা মেটাতে গত বুধবার রাতে নবোদয় কাঁচাবাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সে ঘটনার জেরেই আহত হন সাদ্দাম ও আদাবর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার। সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান। রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে এবং সেই ছুরিটা তার দেখানো মতে আমরা সেই ছুরিটা উদ্ধার করেছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতরাতে সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে বাড্ডায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়। সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যেটা ঘটনার পারস্পরিক আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠায় নিয়ে গেছে। এর আগে 2012 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতের কারাগারে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সুখরঞ্জন বালি। আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সীসা কারবারি চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের অভিযানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়। রাজধানী সেগুন বাগিচায় ডিএনসির কার্যালয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে চলত সীসা বাণিজ্য। নাদিয়া শারমিনের রিপোর্ট। আহমেদ শরীফী ও মেহদাদ শরীফী 2 ভাই থাকতেন ইরানে। সেখানেই সীসা ব্যবসার কার্যক্রম, বাজার ব্যবস্থা এবং সরবরাহ পদ্ধতি জেনে ফেরেন দেশে। ফিরে একই মডেলে অনলাইনে গড়ে তোলেন সীসা বিক্রির নেটওয়ার্ক। ফেসবুক পেজের মাধ্যমেই চলত জমজমাট ডিজিটাল মাদক ব্যবসা। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অর্ডার নেওয়া, সরবরাহ সবই। টাকা লেনদেন হতো মোবাইল ব্যাংকিংয়ে, সীসা পৌঁছে দিতে ব্যবহার করা হতো কুরিয়ার সার্ভিস। এর তদন্ত করতে গিয়ে বিপুল সংখ্যক ক্রেতার তথ্য মিলেছে বলেও জানান এই কর্মকর্তা। যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, সেটার একটা আমরা পেয়েছি কিছু, সেগুলো আমরা অনুসন্ধানের প্রেক্ষিতে এখানে বলছি না, সেটা কার্যক্রম চলমান আছে। সীসা খ শ্রেণীভুক্ত মাদক বলে জানান তিনি। বলেন, বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ছাড়াও পরিচিত ভ্রমণকারীদের দিয়ে আনা হতো এই মাদক। মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার, অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে ক্যারি করে সেও হয়তো বা জানে না যে কি আনতেছে। তাদের একটা সার্কেল আছে যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, তাদের মাধ্যমে তারা এটা নিয়ে এসে মজুত করে এটা প্রাথমিক তারা জানিয়েছে। ঢাকায় সীসাবার অনেক সীমিত হয়ে গেছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। ঢাকা এবং ঢাকার বাইরে কয়েকটা 2টা বিভাগীয় শহরে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমাদের যে একটা ট্যুরিজম জোন আছে ওখানে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা সেটা চেষ্টা করতেছি সেটারও উদ্ঘাটন করার জন্য। এ সময় এখনকার আলোচিত আরেকটি মাদক জম্বির বিষয়েও নিজেদের তৎপরতার কথা তুলে ধরেন তারা। জম্বির বিষয়টা তো এইটা আমাদের নজরে আসছে, আমরা এটা নিয়ে কাজ করছি। সবসময় তো শয়তান বিশ্বাস হবে, সবসময় জম্বি হবে এরকম না। আমরা এটা নিয়ে কাজ করছি, ডেফিনেটলি জব্দ করবো। জব্দ করার পরে আমাদের কেমিক্যাল রিপোর্টের পরে আমরা কনফার্ম হতে পারবো যে হচ্ছে
এটা জম্বি নাকি, কারণ ওই ধরনের সিমটমস আরো অনেক কারণে হতে পারে, আরো অনেক ড্রাগসের ক্ষেত্রে সেম সিমটমস দেখা যায়। মোহাম্মদপুর বস্তির মাদক সমস্যা ঢাকার মধ্যে বিস্ফোরণের মতো বলেও উল্লেখ করেন তারা। ইউনিক রেজেন্সিতে আমাদের নজর আছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। গণমাধ্যম শক্তিশালী হলে আরও মজবুত হবে গণতন্ত্র, বললেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। এছাড়া শুক্রবার তিনি আলাদা আরও 3টি অনুষ্ঠানে যোগ দেন। তানভীর ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে সাংবাদিকতা শক্তিশালী হবে। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরাই সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মিডিয়া যদি আপনার শক্ত হয়, সেটি গণতন্ত্র শক্ত হয়, কারণ গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের উপরে। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে, আমি মনে করি যে সাংবাদিক জন্য উপযুক্ত কাজ, কারণ তাকে সঠিকভাবে ভুলটা ধরিয়ে দেওয়া, সঠিক পথে গাইড করা, এই বিষয়গুলো খুব জরুরি। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন। এ সময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং জাতি গঠনের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালা নির্মাণ করার মধ্য দিয়ে, বিনোদনমূলক অনুষ্ঠানগুলো করার মধ্য দিয়ে জাতিকে সত্যিকার অর্থেই একটা আদর্শ জাতিকে পরিণত করবার জন্য মিডিয়ার যে ভূমিকা পালন করে, সেই ভূমিকা তারা পালন করে। এছাড়া সন্ধ্যায় তিনি অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ সহায়তা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন। সেখানে তিনি বলেন, সরকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে যারা তারেক রহমানের সরকার, যারা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়ে এসেছে, তারা সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তার ফ্যামিলি কার্ড, এটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এটা শেষ পর্যন্ত এই ফ্যামিলি কার্ড দেশের প্রায় 4 কোটি মায়ের কাছে পৌঁছানো হবে। আর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সোলার সেচ পাম্পের উদ্বোধনীতে যোগ দেন মির্জা ফখরুল। আল ইমরান, ৭১। দেশের 1 ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা হলে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের যে কোনো উন্নয়ন কাজ বছরের প্রথম 9 মাস গুই সাপের গতিতে চলে, আর শেষ 3 মাস চলে রকেটের গতিতে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সারা বছর সমান গতিতে কাজ করা দরকার। না হইলে কোনো ইম্পর্টেন্ট জিনিস আমার বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে না। বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাব, এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে না কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয়, তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই 2টা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাইবার আইন সহ বিদ্যমান আইনগুলো যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও কার্যকর আইনি কাঠামো গড়ে তুলতে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলও পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংস্কারের ওপর জোর দেন। বিস্তারিত জুলিয়া তানহা রিপোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের নির্বাচন ও বার্ষিক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
আয়না যখন নিখুঁত হয় না তখন নিজের তিনি বলেন, সমাজের দ্রুত গতির রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে আইনেরও দ্রুত সংস্কার প্রয়োজন। একই সঙ্গে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের ওপর জোর দেন তিনি। সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত শ্লথ, খুবই দুর্বল। আমাদের মতো সাধারণ এবং কম জ্ঞানী মানুষরা আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞ উদ্যোগ এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকেও গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। সাইবার আইন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, দ্রুত আইনি সংস্কার কার্যকর করতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করছি। খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পুরনো আইন দিয়ে নতুন বাস্তবতা মোকাবিলা সম্ভব নয়। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনকে যুগোপযোগী করার উপর জোর দেন তিনি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায় কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। আইন করে অপপ্রচার, অপসাংবাদিকতা রোধে শাস্তির বিধানের কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আগামী ৫ জুলাই থেকে উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে ঢাকা, রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। এরই মধ্যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। শারমিন নীরা রিপোর্ট। আষাঢ় মাস শেষ হতে চললেও কিন্তু টানা বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে ৫ জুলাই থেকে উপকূল অঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। ভারী না হলেও ঢাকা, রাজশাহী বিভাগের কিছু জেলায় বৃষ্টি ঝরলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। সাগরে যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা সাগরে অলরেডি আমাদের যে সমুদ্র বন্দরগুলো আছে এখানে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এবং এই লঘুচাপের প্রভাবে লঘুচাপটা হয়তো পরবর্তীতে ইন্টেন্সিফাই করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ পর্যন্ত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আগামী ৫ তারিখ থেকে সারা দেশেই মোটামুটি বৃষ্টির একটা বড় সম্ভাবনা রয়েছে এবং হয়তো আগামীকালকে আমরা একটা ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়ে থাকতে পারি। বিশ্ব আবহাওয়া সংস্থার রিপোর্টে বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনের মারাত্মক বদল বা এল নিনো নিয়ে সতর্ক করা হচ্ছে। এল নিনোর প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। বাংলাদেশেও এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হচ্ছে। এরই কিছুটা প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কিছুটা প্রভাব মিলিয়েই আমাদের এখানে যে মৌসুমি বায়ু বা এই বর্ষাকালে যে বৃষ্টির পরিমাণটা থাকে, স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে আমরা তুলনামূলক এই বছরে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এল নিনো নিয়ে বাংলাদেশে খুব বেশি আতঙ্কিত হবার মতো কিছু দেখছেন না এই বিশ্লেষক। সূর্য যেহেতু আমাদের মাথার উপরে থাকে। শারমিন নীরা, ৭১, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে এফডিসিতে সারাদিন ব্যাপী দেখা গেছে তারকাদের আনাগোনা। দুটি প্যানেলের লড়াইয়ে পুরনো নতুন শিল্পীরা নির্বাচিত করবেন সমিতির নতুন নেতৃত্ব। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে শুক্রবার সকাল 9:30 থেকে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে বিএফডিসিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটারদের পাশাপাশি সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে চলছে। শেষ পর্যন্ত একই পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খুবই ভালো এবং এবারকার ইলেকশনটা সবাই খুব এনজয় করতেছে, হাসি খুশি। এই হাসি খুশিটা যেন শেষ পর্যন্ত থাকে। এবার একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা শানু আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও BH নিশান। ভোট শেষে গণনা শেষে ঘোষণা করা হবে আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। রুবাইয়াত অদিতি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।